শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বাংলাদেশের কূটনৈতিক চিঠি। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ঢাকার পত্র গ্রহণের কথা জানিয়েছে দিল্লি। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরাফাতের দাফন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন, শেখ হাসিনার বিচার হবে, কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। বিএনপির আন্দোলনের কারণেই ফ্যাসিবাদ হটাতে পেরেছে ছাত্ররা, বললেন মির্জা ফখরুল। ভোটের অধিকার আদায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। চাঁদপুরে মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে আরো 2 জনের মৃত্যু। ডাকাতি কিংবা ব্যবসায়িক শত্রুতার জের ধারণা পুলিশের। আমরা 2টি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা মালিকের নম্বরও পেয়েছি, মালিকের নাম পেয়েছি। তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব। বিপিএল মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলী খানের সুরের মূর্ছনা। একই মঞ্চে মাইলস, রাফা, জেফার, মুজাদের সুরে মাতেন দর্শকরা। এই যে উস্তাদ ফাতেহ আলী খান আসছে, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অবশ্যই একটা বড় বিষয়। এখানে আসলে যথেষ্ট ভালো মেনটেন করার চেষ্টা করছে, তারপরেও মাঝে আমরা শুনছি যে কিছু ঝামেলা টামেলা হয়েছে, বাট ভালো ছিল ওভারঅল সব। অনেক ভালো লেগেছে, যদিও আমি পুরো কনসার্টটা এনজয় করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে এই নিয়ে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের সাথে এই নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে ইতিমধ্যে দিল্লি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 5 আগস্ট থেকেই দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। এই অস্বস্তির প্রধান ইস্যু যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান, তা স্পষ্ট হয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে। গণহত্যা, গুম খুন সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় এরই মধ্যে মামলা হয়েছে 300-র কাছাকাছি। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার কথা বলেছে প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় শক্তিগুলো দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার। 4 মাসের মাথায় শুরু হলো আনুষ্ঠানিক চেষ্টা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ প্রধানকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়ার দিন আছে।
আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে দ্রুততম সময়ে শেখ হাসিনা সহ গেল সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর ৯ প্রকল্পে শেখ হাসিনা পরিবারের ৮০,০০০ কোটি টাকা দুর্নীতি তদন্ত করেছে দুদক। ৫ সদস্যের একটি বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও নানা অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সে অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। দুদকের বিবৃতিতে বলা হয় এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা হয়। এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টি লিমিটেড নামে কোম্পানি খোলা হয়। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেইম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। দুদকের বিশেষ তদন্ত দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে প্রাথমিকভাবে তাদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে পাঠানো হয়েছে একটি বিশেষ অনুরোধপত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ফাঁসিতে ঝুলতে শেখ হাসিনাকে দেশে আসতেই হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গণ আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়া আরাফাতের জানাজায় অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আরাফাতের প্রথম নামাজে জানাজা। 5ই আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় 4.5 মাস সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ছিল আরাফাত। রোববার রাতে মারা যান তিনি। দ্বিতীয় জানাজা শেষে রাতে উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয় আরাফাতকে। রাজধানীর উত্তরার জামিয়া রাউজাতুল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের মিছিলে গিয়েছিল মাত্র 12 বছর বয়সী এই কিশোর, কিন্তু তখনও থেমে থেমে তুলছিল পুলিশের গুলি। উত্তরার আজিমপুরের সেই বিজয় মিছিলে হঠাৎই আরাফাতের বুকে লাগে একটি গুলি। ছিদ্র হয়ে যায় তার ফুসফুস, ক্ষতিগ্রস্ত হয় পাকস্থলী। কয়েক হাসপাতাল ঘুরে আরাফাতকে ভর্তি করা হয় সিএমএইচে। চিকিৎসা চলে 4 মাস 18 দিন। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে, কিন্তু তার আগেই রোববার রাতে মৃত্যু হয় তার। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। প্রত্যেকটা মৃত্যুর বিচার চাচ্ছি দেশ ও সকলের কাছে। এই বিষয়গুলো আমাদের করা লাগবে। সোমবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আরাফাতের নামাজে জানাজা। অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে আরাফাতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তৈরি হয়
শোকের আবহ। ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিচার দাবি করেন আরাফাতের বাবা। এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়। জুলাই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা ছাড় দাও ইনশাআল্লাহ বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। এখনো মৃত্যুর মিছিল শেষ হয়নি, এর মধ্যেই চলছে ষড়যন্ত্র। ভারতে বসে যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি নেয়ার কথা বলেন তথ্য উপদেষ্টা। ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজা শেষে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আবারও ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরও একটা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের জনসভায় আওয়ামী নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেছেন, বিএনপি গত 15 বছর লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। শাহরিয়ার সৈকতের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ধানের শীষ নিয়ে জনসভাস্থলে হুইলচেয়ারে এলেন বয়োবৃদ্ধ ইয়াসিন আলী। ষাটোর্ধ্ব আফসার আলীর শরীর জুড়ে বিএনপির নির্বাচনী প্রতীক। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। 3 বার ধান দিছি, 3 বার। আমি বিএনপি ছাড়ি না, মনে রাখেন। আমার যদি জীবন দাঁড়াতে চলে যাবে তবু আমি বিএনপি ছাড়বো না। স্বাধীন হয়েছে, স্বাধীনতার মধ্যে কথা বলতে পারছি, এইটাই আমার আনন্দ লাগছে। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের এই জনসভা ঘিরে বেলা 12টা থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকায় তার অংশগ্রহণ সমাবেশকে করেছে উৎসব মুখর। বক্তব্যে মির্জা ফখরুল প্রান্তিক উপস্থিতির মাঝে তুলে ধরেন বিগত দিনে আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের বিপরীতে বিএনপির ধারাবাহিক আন্দোলনের কথা। বলেন, সেই আন্দোলনে ভর করেই সাহস দেখিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি, সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই। তৃণমূলের এই জনসভায় মির্জা ফখরুল বলেন, শান্তিতে নির্বাচন করতে চায় বিএনপি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতা। হুঁশিয়ার করেন প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে আবারও 5 আগস্টের মতো রাজপথে নামার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। দায়িত্বশীল ব্যক্তিদের ভুল, উত্তেজনাকর, বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার তাগিদও দেন তিনি। দেশটা কারো বাপের নাই ভাই, এটা আমার রক্তের পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দানে পাওয়া নয়। ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঘিরেও, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবুও মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে মানুষের কাছেই আসার সিদ্ধান্ত দলটির।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সেই সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটালেন নিজের নির্বাচনী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এসে। এই জনসভার মঞ্চ থেকে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব, বললেন জনগণই সকল ক্ষমতার উৎস। সাইফুল রবিন, যমুনা নিউজ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও। হাসপাতালে মায়ের কোল থেকেই সন্তান চুরি, এলাকায় ফিরে পুত্র সন্তান জন্মের ঘোষণা দেন মসজিদের মাইকে, করেন মিষ্টি বিতরণও, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়েন র্যাবের গোয়েন্দা জালে। গত শুক্রবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার, কিন্তু মুহূর্তেই পরিবারটির আনন্দরূপ নেয় বিষাদে। মায়ের কোল থেকেই চুরি হয়ে যায় নবজাতক শিশুটি। উনি অনেকক্ষণ ধরেই সবার বাচ্চা কাচ্চা নেই, সবার কাছে যায়। তারপর আমার 2 ছেলে মেয়ের ওনাকে উনি রাখছে, আমি তো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তো উনি রাখতেছে আমার কাছ থেকে কোলে নিয়ে, বাচ্চার খাওয়ার নিয়ে কোলে নিয়ে। আমি আর ওই ওয়াশরুমেও যাইনি, আমি ওই জায়গায় চেঞ্জ করছি, বেডেই চেঞ্জ করার না একটু সামান্য দরকার ছিল ওয়াশরুমে যাওয়ার, 5 মিনিটও ঘুরতে যায় 5 মিনিটও লেট করি নাই, আয়সা দেখে উনি নাই। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা শাখা। 10টার একটু পরে আমার শাশুড়ি ফোন দিয়ে বলল যে বাচ্চা চুরি হয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, আইসা পরিচালক মহোদয়ের সাথে দেখা করলাম। তো পরিচালক স্যার নিজেই তার স্টাফ পাঠালো, জিটি করলো। তারপর আমিও গেছিলাম ব্যক্তিগতভাবে করা, বললো থানার লোক বললো যে ব্যক্তিগতভাবে করার দরকার নাই, জিটি যেহেতু হয়েছে একটাই হোক। শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর সোমবার বিকেলে রাজধানীর উত্তরখানের মধ্যপাড়ার এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। আমি নিজের হাতে বললে আমি আমার নাতি উঠাই দিছি, এই কথাটা শুনে আমার বুকটা আমি এই 5টা দিন আমি তবদা লেগে রয়েছি। আর আমার কাছে বলছি, আল্লাহ তুমি আমার নাতিটারে যদি আমার কাছে ফিরাই না দাও, আর বাপ মায়ের কাছে ফিরাই না দাও, তুমি জানের বদল আমি জান দিয়ে দিব। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কোলে একটি নবজাতক নিয়ে বাড়ি ফেরেন হাসিনা বেগম। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুত্র সন্তান জন্মের বিষয়টি এলাকায় জানান দেন তার স্বামী অলি মিয়া। আমাদের ইমাম সাহেব বলছে যে ওনার বাচ্চা হয়েছে একটা ছেলে, দোয়া করার জন্য। তো দোয়া করার সময় আমরা বললাম যে ওনার ছেলে, এগুলো যে হ্যাঁ ওনার ছেলে, এতটুকু জানি। পরে শুনলাম যে এলাকায় মিষ্টিও খাওয়ানো হয়েছে ছেলের জন্য। 1.5 মাস আগে আমি দেখছি যে পুরা পেট সমান, তাহলে এই 15 দিনের ভিতরে বাচ্চা আবার কেমন হয়? হ্যাঁ, 15 দিনের বাচ্চা কেমন হয়? নবজাতকটিকে উদ্ধারের পর মায়ের কোলে ফিরিয়ে দেয় র্যাব। নবজাতক চুরির অভিযোগে হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের 7 জনের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মেঘনা নদীতে সার বোঝাই জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যে ডাকাতি বা ব্যবসায়িক শত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরই মধ্যে মিলেছে নিহত 6 জনের পরিচয়ও। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। চাঁদপুরের মেঘনা নদীর মাঝিরচর এলাকা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নদীতে নোঙর করা ইউরিয়া সার বোঝাই এমভি আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আমাদের চোখের সামনে এই যে এরকম একটা বই স্পিডবোটের ভিতরে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে গেছে, ডাকাতরা ধরে নিয়ে এসে এদিকে চাপায়া দিছে, চড়ার দিকে উঠা দিছে জাহাজটা। চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল এমভি আল বাখেরা। পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদপুরের নৌসীমানায় প্রবেশের পর জাহাজে হামলা চালায় ডাকাত দল। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাহাজে থাকা নাবিক শ্রমিকদের। ভিন্ন ভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মরদেহগুলো। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। কোনো পরিচয় পাইনি, তবে আমরা চেষ্টা করছি এবং আমরা 2টি নাম্বার পেয়েছি এবং অলরেডি আমরা মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা মালিকের নম্বরও পেয়েছি, মালিকের নাম পেয়েছি। তার সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস সব পরিচয় আমরা পেয়ে যাব। ডাকাতি না ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আমরা এটা তদন্ত করছি। আসলে এটাতে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। এরই মধ্যে নিহতদের প্রাথমিক সুরথাল প্রতিবেদন তৈরি করেছে নৌ পুলিশ। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।
সংস্কার ছাড়া কোনো গতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত্য থাকলে যে দলই ক্ষমতায় আসুক না কেন তা পরিবর্তন করতে পারবে না। তিনি জানিয়েছেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে সেসব সংস্কার কার্যকরে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেমিনারে আইনজ্ঞরা বলেছেন, খুব দ্রুত মামলা জট কমানোর উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর সেরিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা, চিফ প্রসিকিউটর, রাজনীতিবিদ সহ সিনিয়র আইনজীবীরা। এ সময় সবার বক্তব্যে উঠে আসে বিচার বিভাগে দলীয়করণ, অব্যবস্থাপনা, দুর্নীতি, মামলা জট সহ নানা অনিয়মের কথা। এভিডেন্সটা হয়ে যাচ্ছে সাক্ষী বেসড, জেরা বেসড, সেখানে লয়ারদের জেরা শেখার সুযোগ কোথায়? আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে, বাট বিচারপতিদের সংখ্যা কেন জানি বাড়ে না। আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে, তাহলে এটা অর্থহীন। বিচারকদের উপর রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এজন্য রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ ও বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন তিনি। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয়, কত কিছু করতে হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করা হলে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক তাকেও পরিবর্তন করতে পারবে না। বছর খানেক সময় পাই, অন্তত এই কাজগুলো করে যাব, তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায়, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। উচ্চ আদালত অসীম ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী বিষয়ে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে আওয়ামী লীগ ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য তারা ষড়যন্ত্র করে বিডিআর সদস্যদের প্রাণ নিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। উত্তরবঙ্গ সফর উপলক্ষে রাত 8:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জামায়াতে ইসলামের আমির। পরে রংপুরের পাগলাপীরে এক পথসভায় এই মন্তব্য করেছেন তিনি। বলেছেন, 26 লাখ কোটি টাকা লুটপাটের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। সদর উপজেলার আয়োজনে পথসভায় কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামীকাল সকালে গাইবান্ধায় জনসভা এবং দুপুরে মিঠাপুকুরে পথসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। ক্ষমতা থেকে যখন পালায় যায়, তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে, প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। গাইবান্ধার বিআরটিএর অফিসের স্টোর রুম থেকে হৃদয় কুমার নামে সেই অফিসেরই এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার দক্ষিণ ধানখড়া এলাকার বিআরটি অফিসের ভাড়া করা স্টোর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হৃদয়কে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাসাটি ভাড়া নিয়ে সেখানে স্টোর রুমের কাজ করত বিআরটিএ। সেই কক্ষ থেকে মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট সহ বিভিন্ন মালামাল বিতরণ করত হৃদয় এবং আলমগীর নামের 2 জন কর্মচারী। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটি তদন্ত করেছে পুলিশ। রাজধানীতে ছিনতাই বিরোধী অভিযানে 24 ঘন্টায় 93 জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি। পুলিশ জানিয়েছে, এর মধ্যে লালবাগ এবং তেজগাঁও বিভাগে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। দুপুরে ঢাকা ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। ছিনতাই কমে না আসা পর্যন্ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজধানীতে বেড়েছে নানা অপরাধ। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনা।
দিনের আলো ফুরাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী চক্র। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় মূল্যবান নানা মালামাল। হতাহতের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এবার ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানায় ডিএমপি। অতিরিক্ত কমিশনার জানান, মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত 4 ছিনতাইকারীও রয়েছে এই তালিকায়। তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে আবারও যেন অপরাধে না জড়াতে পারে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগরীতে আমরা প্রায় 2 কোটির মতো লোক বসবাস করি। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়। ছিনতাই প্রবণ এলাকা ও ছিনতাইয়ের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে 2 জন নামে গিয়া 4 জন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে সাবেক 2 মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক এমপি হেনরি এবং তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি অভিযোগে। আওয়ামী লীগ আমলে প্রথমে প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রী হিসাবে আইন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। সে সময় তার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও খাদ্য আমদানিতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুদকে। বিশেষ করে 2015 সালে খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে 400 কোটি টাকার পচা গম আমদানির ঘটনায় হইচই ফেলে দেয়। কামরুল ইসলামের নামে 6,29,19,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তার নিজের এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 15টি হিসাবও রয়েছে। এতে প্রায় 22 কোটি টাকার লেনদেন হয়। কামরুলের স্ত্রী তাইবা ইসলাম, ছেলে ডাক্তার তানজির ও মেয়ে সেগুপ্তাকে পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। 15টি ব্যাংক হিসাবে 21 কোটি 18 লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের আয় ব্যয়ের হিসাবে প্রায় 8 কোটি টাকার সম্পদের অসঙ্গতি পেয়েছে দুদক। 23টি ব্যাংকে 23 কোটি 72 লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেন তিনি। স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধেও 3 কোটি 92 লাখ টাকার অবৈধ সম্পদ মিলেছে। 11টি ব্যাংক হিসাবে 15 কোটি 51 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে অনুসন্ধানে। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির বিরুদ্ধে 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এর বাইরে 35টি ব্যাংকে প্রায় 2000 কোটি টাকার লেনদেনের তথ্য আছে সংস্থাটির হাতে। তার স্বামী শামীম তালুকদারের সন্দেহজনক লেনদেন 360 কোটি টাকার। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করার মানুষে রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 17 জানুয়ারি ঢাকা কলেজের এক্স স্টুডেন্টদের গ্র্যান্ড রিইউনিয়ন উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে আয়োজন করা হবে এই মিলন মেলার। প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দিতে সাব কমিটিগুলোকে আরও বেশি পরিকল্পনা মাফিক কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ সময় রিইউনিয়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সবাইকে অধিক সংখ্যক
উপস্থিতি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন। আর এজন্য তাগিদ দিয়েছেন রেজিস্ট্রেশন বাড়ানোর। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা কলেজ এক্স স্টুডেন্ট গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধন করা যাবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ, ঢাকা কলেজের সাবেক জিএস জাকির হোসেন উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে নারী এবং শিশু অধিকার ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সিরাজদি খান উপজেলা কমিটির উদ্যোগে কোলা ক্লাব মাঠে শুরু হয়েছে এই বিতরণ কর্মসূচি। এ সময় উপজেলার অসহায় এবং দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা নারী এবং শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক সদস্য কায়ুম চৌধুরী সহ আরও বেশ কয়েকজন। সাতক্ষীরায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসার মঞ্চ। সোমবার বিকেলে তালা মাঝিয়ারা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় অসহায় এবং দরিদ্র 2 শতাধিক মানুষের হাতে তুলে দেন ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম। এ সময় বক্তারা অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাগেরহাটে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়াদের মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উৎসব মুখর পরিবেশে চিতলমারী উপজেলার আরুয়া নবঘাট এলাকায় শ্রীমৎ নরেশ গোসাইয়ের বাড়িতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা ঢোল, তবলা এবং হারমোনিয়াম নিয়ে আসতে থাকেন। মতুয়াদের মিলন মেলায় পরিণত হয় শ্রীমত নরেশ গোসাইয়ের বাড়ি এবং মন্দির সংলগ্ন এলাকাটি। শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আরাধনা করেন ভক্তরা। এ সময় কুশল বিনিময় করেন একে অপরের সাথে। ভক্তদের আশা এখানে পূজা অর্চনায় মনোবাসনা পূর্ণ হবে তাদের। প্রতি বছর 22, 23 এবং 24শে ডিসেম্বর এই বাড়িতে মতুয়াদের মহাসম্মেলনটি হয়। এই ঠাকুরের এসে সবকিছুই আমাদের ভালো হচ্ছে, আর আগামীও আমরা আশা করি যে ভালো হবে। মতুয়া ভক্তরা আসে এখানে সান্নিধ্য লাভ করার জন্য, যার কারণে আমরা এখানে এসেছি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের 59তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। এর আগে গত 21শে ডিসেম্বর 3 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। কলেজের 3টি হাউস বদর, খায়বার এবং হুনায়নের ক্যাডেটরা বর্ণাঢ্য কুচকাওয়াজ, নাটক, মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শন করে। পরে ক্যাডেটরা দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, পোল ভল্ট, লং জাম্প, হাই জাম্প সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। কলেজের 90 জন শিক্ষার্থী 38টি ইভেন্টে বড় এবং ছোট দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 2024 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে হুনায়ন হাউস চ্যাম্পিয়ন এবং বদর হাউস রানার আপ হয়েছে। শুধু অংশগ্রহণের জন্যই নয়, জয়ের জন্য সুস্থ প্রতিযোগিতা করো, এটাই আমাদের প্রত্যাশা। আমি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এ বিজয়ী হাউস বদর এবং রানার আপ হুনায়ন হাউসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নারী পোশাক শ্রমিকদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের লক্ষ্যে গাজীপুরে অপরাজিতা প্রকল্পের প্রথম পর্যায়ের মূল্যায়ন এবং অগ্রগতি এবং শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফুলকির আয়োজনে সাগর সৈকত কনভেনশন হলে H&M ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। 2 বছর মেয়াদে এই কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রথম পর্যায়ের শিখন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
গ্রেফতার হওয়ার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইসিসির পরোয়ানা জারির প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে এই সিদ্ধান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিম্মা বার্তোসউইস্কি জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় ওয়ারশোতে এলে তাকে গ্রেফতার করা হবে। পোল্যান্ডের এমন সতর্ক বার্তার উপর দৃষ্টিতে নেতানিয়াহুর সফর বাতিল করে তেল আবিব। আগামী মাসে পোল্যান্ডে অসংখ্য নির্যাতনের ক্যাম্পের ৮০তম বার্ষিকী উদযাপন করা হবে। অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। জাপানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যাত্রা শুরু করলো মুসলিম উম্মাহ নিহন মন নামের একটি সংগঠন। বিশ্বব্যাপী ইসলাম প্রচার এবং প্রসারের লক্ষ্যে গঠন করা হয়েছে এই সংগঠনটি। রাজধানী টোকিওর স্থানীয় একটি হলে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উচ্চশিক্ষা এবং উন্নত জীবনযাপনের লক্ষ্যে বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা পাড়ি জমাচ্ছে জাপানে। তবে হালাল খাবার এবং মসজিদের অপ্রতুলতায় পোহাতে হচ্ছে নানা ধরনের দুর্ভোগ। এসব সমস্যা সমাধানে কাজ করবে বলে আশ্বাস দিয়েছে সংগঠনটি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মইনুর রহমান, সেক্রেটারি আবু খালিদ, প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ আরিফ, মাওলানা মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা। এই সংগঠনের মাধ্যমে সকল মুসলিম, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবার কাছে ইসলামের দাওয়াতকে সুন্দর করে উপস্থাপন করে এদেশের জমিনকে আরো সুন্দর করে আল্লাহ দিন কায়েম করার জন্য সুন্দর একটি উপস্থাপনা পেশ করতে পারি, এটা আমাদের প্রচেষ্টা। ওমানে পর্দা নামল মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টে। রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হলো গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্টের শেষ আসরটি। রবিবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে ফাইনাল খেলার আয়োজন করা হয়। আসরের ফাইনাল খেলায় হজরত শাহজালাল একাদশকে হারিয়ে জয়ী হয় হামিরিয়া একাদশ। ওমান থেকে সহকর্মী রফিকুল্লাহ তথ্য এবং চিত্রে বাকিটা। মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্টের। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে এই খেলায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল। রোববার এই আসরের ফাইনাল খেলায় মুখোমুখি হয় হজরত শাহজালাল একাদশ ও হামিরিয়া একাদশ। ফাইনাল খেলায় শাহজালাল একাদশকে ১ গোলে হারিয়ে জয়ী হয় হামিরিয়া একাদশ। এই আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্কাট বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব আসাদুল হক। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের চেয়ারম্যান সিরাজুল হক। পরিবার ও প্রিয়জন নিয়ে টুর্নামেন্ট উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্যামিলি নিয়ে এসে খেলা দেখে আমাদেরও ভালো লাগে। এখানে একটা মিলন মেলা আমাদের। পরবর্তীতে আরো বেশি ফুটবল খেলাটা উপভোগ করতে পারি। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দু দলের হাতে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সৌদি আরবে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপি সৌদি আরব শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এই সময় বক্তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুহিন শান্তর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আমির হোসেন প্রধান। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি অলিউল্লাহ ব্যাপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন মাহবুব আলম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রমিজ উদ্দিন, সুমন চৌধুরী, আনোয়ার হোসেন, রাজু পাটোয়ারি, মাজহারুল ইসলাম সহ আরও অনেকেই। স্পেনে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা। মহান বিজয় দিবস উপলক্ষে বার্সেলোনায় এই মেলার আয়োজন করা হয়েছে। সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে বিজয় দিবসের মূল পর্বটি। মেলা শুরু হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশীয় খাবারের পসরা। বার্সেলোনার রামলা দেল
রাভালে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেন স্পেনের সাবেক সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানের মূল পর্ব পরিচালনা করেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে অনারারি কাউন্সিলর রামন প্রেত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন সালে আহমেদ সোহাগ এবং কে আজাদ মোস্তফা। এরপর মঞ্চে এসে বক্তব্য রেখেছেন স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দরা। সুরের মূর্ছনায় সবাইকে বিমোহিত করেছেন পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। বিপিএল মিউজিক ফেস্টে তিনি বাদেও পারফর্ম করেছেন রাফা, জেফার, মুজায়, ছিল মাইলস ব্র্যান্ডেরও অংশগ্রহণ। এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিপিএল 2025-এর যাত্রা। मैं तेनू समझावा की ना तेरे बाजू लगदा जी। প্রতিটা গান শেষ হয়, শুরু হয় দর্শকদের চিৎকার। রাহাত ফতেহ আলী খান তো এমনই। ओ छती आजा तू छती आजा ढोलना। যিনি কথা বলেন সুর দিয়ে, যার কথা গানের লিরিকে, সেই পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পীর সুরের ঝংকারে বিমোহিত পুরো হোম অফ ক্রিকেট। এই যে উস্তাদ ফাতেহ আলী খান আসছে, এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য অবশ্যই একটা বড় বিষয়। তো এখানে আসলে যথেষ্ট ভালো মেনটেন করার চেষ্টা করছে। তারপরেও মাঝে আমরা শুনছি যে কিছু ঝামেলা হয়েছে, বাট ভালো ছিল ওভারঅল সবকিছু। অনেক ভালো লেগেছে, যদিও আমি পুরো কনসার্টটা এনজয় করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছে। রাত 8:30টায় মঞ্চে উঠেছেন রাহাত ফতেহ আলী খান। এরপর কখনো আফ্রিক, কখনো সাজনা তেরে বিনার সুরে সবাইকে বন্দি করেছেন। তার গানে মুগ্ধ হয়েছেন ঠিকই, একই সঙ্গে দর্শকদের অসন্তোষ মিউজিক ফেস্টের সাউন্ড সিস্টেম নিয়ে। আমাদের যে এক্সপেকটেশন ছিল বিসিবি থেকে আরও বেশি ওয়েল অর্গানাইজড একটা ইভেন্ট আমরা আশা করছিলাম, বাট সব কিছু মিলিয়ে মনে হয়েছে অগোছালো একটা ব্যাপার ছিল। খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। যেহেতু প্রথমেই একটা অন্যরকম কাওয়াল টাইপের গান দিয়ে শুরু করেছে, আল্লাহু আকবার বলে, তো অবশ্যই যেহেতু কনসার্ট ইটস হারাম, তো তাও এটা মানে অনেকটা শালীনতার মধ্যেই ছিল। বিকেল 4:20 শুরু হয়েছে মিউজিক ফেস্ট। শুরুতে মঞ্চে উঠেছেন রাফা, পরবর্তীতে একে একে মঞ্চ মাতিয়েছেন মাইলস, জেফার, মুজারা। আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিপিএল 2025-এর আয়োজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।